গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। শুভ সন্ধ্যা। বছরের শেষ 13 তারিখ আজ, তার উপরে শনিবার। 13 তারিখ মানে তো আমাদের একটা সাধারণ স্বাভাবিক, আমরা বলে না, ব্রিটিশরাও ভাবেন বা আমেরিকানরাও ভাবেন যে 13 মানে হচ্ছে কি আনলাকি। সামাও 3 আর 1 4, সেটা তো খুব একটা সুবিধাজনক না রাশির পক্ষে। ফলে আজকের দিনে আমার খুব জানতে ইচ্ছা করছে যে বছরের ঠিক শেষ প্রান্তে 13 তারিখে এসে যে 13র খাঁড়া, মানে আনলাকি খাঁড়া কোন কোন রাশির উপর প্রয়োগ হবে 2026। প্রশ্নটা আমি এভাবে করতে পারতাম, আচ্ছা 2026 কার কার ভালো যাবে অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসাপত্রের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে, এই প্রশ্নটা করতে পারতাম। রিভার্সলি করলাম, তার কারণ এখন পুঞ্জীভূত হয়েছে আমাদের ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থ রোজগারটা গুটিকতক লোকের হাতে। মানে ধরুন 135 কোটি তো মোটামুটি জনগণ, তার মধ্যে যদি 5 জনের হাতে টোটাল ইকোনমিটা দাঁড়িয়ে থাকে, তার তো ব্যাড এফেক্ট পড়তে বাধ্য। চাকরির ক্ষেত্রে হতে বাধ্য, ব্যবসার ক্ষেত্রে হতে বাধ্য, আপনি সুযোগই পাবেন না। ফলে মানে ভেরি টাফ ইয়ার মেবি কাম অন 2026, জানি না, কারণ 2025 আমাদের খুব খারাপ গেছে। সরাসরি মাননীয় গোপাল ভট্টাচার্যর কাছে আমার আবেদন যে আপনি যেমন গত বছরটা অর্থনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বলেছেন যে ব্যাড অ্যান্ড ব্যাড অ্যান্ড ব্যাড, তাহলে 2026 কেমন যাবে গোপালদা? আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টিং দেখছিলাম, এটা একটা এআই দিয়ে ভিডিও বানানো হয়েছে। হ্যাঁ, এআই এর স্রষ্টা তো আপনি। না, আমি স্রষ্টা না, না, আমি বলছি অ্যাস্ট্রোলজিতে এআই এ আপনি দ্য কিং মেকার। হ্যাঁ, তো মানে এখন এআই দিয়ে না আমার এই ভিডিওগুলোকে, যে ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, ইংলিশে কনভার্ট করা যাবে, হিন্দিতে কনভার্ট করা যাবে, তেলুগুতে কনভার্ট করা যাবে। ভালো তো, হ্যাঁ, লোকে দেখুক। হ্যাঁ, সারা মানে যে কোনো ভাষার মানুষ যে কোনো সময় দেখতে পারবে। তো এআই এত এত অ্যাডভান্স হয়ে গেছে, ভালো। যা আগে কি ছিল, আমি বাংলা কথা বলতে পারি, আমি একটু হিন্দি জানি, আমি একটু ইংলিশ জানি, হ্যাঁ, কিন্তু যারা ইংলিশ ভাষী মানুষ, যারা হিন্দি ভাষী মানুষ, যারা বাংলা জানে না, তারাও এখন আমাদের অনুষ্ঠান তাদের ভাষায় দেখতে পাচ্ছে, তাদের ভাষায় দেখতে পাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জোনে এগুলো বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় যাচ্ছে। তো যাই হোক, যেটাকে আমি বলছিলাম যে আমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টিং দেখছি, মানে একটা ফানি ভিডিও দেখছিলাম, এআই এর ভিডিও। এটা 7 জন খুব হাসছে। আচ্ছা, 7 জন কে কে? একজন হচ্ছে ইলন মাস্ক, হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের গুগলের সিইও সুন্দর পিচাই, সুন্দর পিচাই, অ্যাপেলের যে মালিক সে, হ্যাঁ। এরকম 7 জন, আমার সবার নাম মনে নেই, খুব হাসছে। তারা কি বলছে? বলছে সারা পৃথিবীর যত সম্পদ আছে তার 80% আমাদের 7 জন, 70% আমাদের 7 জন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বাকি 899 কোটি বা 900 কোটি মানুষ, বাকি 30% বা 20% নিয়ে বসে 20% নিয়ে বসে আছে। তো এই হচ্ছে সমগ্র বিশ্বে। আপনি ভারতবর্ষের দিকে তাকালেও তাই পাবেন। ভারতবর্ষের দিকেও তাই। 2 থেকে 3 জন শিল্পপতি, 2 থেকে 3 জন শিল্পপতি ভারতবর্ষের অর্থনীতিকে, টোটাল ভারতবর্ষের অর্থনীতি এবং রাজনীতি, ইয়েস ইয়েস ইয়েস, পলিটিক্যাল। ইয়েস স্যার। বাণী ছাড়া রাজনীতি হয় না, পয়সা ছাড়া রাজনীতি হয় না। আর রাজনীতি খুব কম লোকই করতে আসে, মানে সেবা করতে। সেবাটা ভুলে গেছে। হ্যাঁ, সবাই বলে যে সেবা না, এখন রাজনীতি হয়ে গেছে, এটা প্রফেশন। আপনি যদি আসেন, আপনারা মনে হয় আমি 2টো বাড়ি করি, 4টে গাড়ি কিনি, 5টা ইয়ে করি। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, তো ভারতবর্ষের 2026 সাপেক্ষে আর্থিক অবস্থা কেমন যাবে? আমি অনেক বারবার বলেছি যে সোনার উপর দাম এবছর বাড়বে প্রচণ্ড মারাত্মক, মানে সামনের বছর 2026-এ। হ্যাঁ, রুপোর ইনভেস্টমেন্ট সব থেকে বেটার। যারা বুদ্ধিমান মানুষ, রুপো কেন? তারা রুপো একটা কয়েন কিনুন না, 10 গ্রামের কয়েন কিনুন, কিনে জমান না। লক্ষ্মীর ভাণ্ডারে যেমন টাকা জমান, 10 গ্রাম কয়েনের এখন কত দাম? এখন 170-80 টাকা করে রুপোর গ্রাম হয়ে গেছে। 10 গ্রামের দাম 1800 টাকা বা 2000 টাকা। পয়সা বাঁচিয়ে ওই 10 গ্রামের রুপোর কয়েন তো কিনতে পাওয়া যায়, জমান না।
গত 4 বছরের মধ্যে এই যদি আপনার 10 গুণ দাম রিটার্ন না দিয়ে দেয় 4-5 বছরের মধ্যে, তখন আপনি আমাকে বলবেন। বাবা, রূপো শুধু গয়না নয়, বড় বড় ইলেকট্রিক্যাল অ্যাসেসরিজ তৈরি করতে রূপো লাগে, হ্যাঁ সিলভার। একদম একদম। এবং সবাই বলে যে এই যে আমরা বলি যে তামার মাধ্যমে ইলেকট্রিসিটি, রূপো নাকি বেস্ট মিডিয়াম। হ্যাঁ, অনেক বড় বড় মেশিনারিতে সিলভার লাগে, কারণ এটা ইলেকট্রিক কনজিউম ক্ষমতা এর অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, সুতরাং শুধু ভাববেন না যে রূপোর গয়না মানুষ পড়বে বলে রূপোর দাম বাড়বে, তা নয়। দারুণ বলছেন। ইভি ইলেকট্রনিক্স সব গাড়ি হয়ে যাচ্ছে। চায়নাতে এখন ইভি ইলেকট্রনিক গাড়ি চারিদিকে ছড়াছড়ি, সারা পৃথিবীর মধ্যে বেস্ট ইলেকট্রনিক গাড়ি তৈরি করছে চায়না। তার কারণ হচ্ছে এই রূপোর, সেখানে রূপোর পার্টস লাগছে, রূপোর জিনিস লাগছে। এরকম রূপোর মেডিসিনের ব্যবহার হচ্ছে, আরও অনেক কিছু জায়গায় রূপোর ব্যবহার আছে। তো যত দিন যাবে এই মানুষ যত ইলেকট্রনিকের দিকে যাবে, আমরা তো এখন ডিজেলে গাড়ি চলছি, পেট্রোলে গাড়ি চলছি। একটা সময় মোবাইল ছিল খুব লিমিটেড, এখন মোবাইল হয়ে গেছে হাতে হাতে। মোবাইলেও রূপো লাগে, মোবাইলেও রূপো লাগে। হ্যাঁ, টিভির কি বলে ইয়েতে রূপো লাগে। তো সে যাই হোক, সেজন্য রূপোর চাহিদা দিনকে দিন বাড়বে। যত ইলেকট্রিকের দিকে মানুষ যাবে, ইলেকট্রিক্যাল অ্যাসেসরিজের দিকে, হ্যাঁ, যে আপনি আমি বাড়িতে কেউ নেই, আপনি ওপর থেকে সুইচ দিয়ে কেউ এসেছে ভিডিও কলিংয়ে, সিঙ্গাপুরে কি হয়, সিঙ্গাপুরে তো আমি তো বউ চেম্বারও করেছি, পায়ের চিহ্ন পড়ে রয়েছে, এতবার গেছে, বহুবার গেছি, বউ চেম্বার করেছি, বহু দিন থেকেছি, বউ কনফারেন্স করেছি সিঙ্গাপুরে। কি হয়, 3rd ফ্লোরের অ্যাপার্টমেন্টের মধ্যে রয়েছি, আমার যদি কেউ আসে, আমি ওখানে এরকম স্ক্রিন রয়েছে, আমি দেখতে পাচ্ছি কে এসেছে, আপনি কে, মানে ইংলিশেই বলুন বা বাংলায় বলুন, যে বলল আমি ওইখান থেকে সুইচ টিপে দিলাম, অ্যাপার্টমেন্ট খুলে গেল, লিফট অটোমেটিক্যালি আমার ফ্লোরে নিয়ে চলে এলো, লিফট অটোমেটিক। তো এটা শুধু সিঙ্গাপুর না, এটা সারা পৃথিবীতেই যাই হোক ঘটেছে, আমাদের কাছাকাছি তো এখনো আমাদের ইন্ডিয়া সেই জায়গায় আসেনি। তো সারা পৃথিবী, জাপান টাপান তো চিন্তার বাইরে, কি ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কিছু কেনাকাটি করতে গেলে দোকানে কোনো লোক থাকে না, একটাও লোক নেই। আপনি সবজি কিনতে গেছেন, টমেটো কিনলেন 1 কেজি, টমেটো কিনে একটা প্যাকেটের মধ্যে পুরলেন, এরকম একটা শিকের মতো ইয়ে রয়েছে, তার মধ্যে দিয়ে দিলেন, ওটা কত কেজি, কত গ্রাম, কত দাম চলে এলো। আপনি কার্ডটাকে, আপনাকে সোয়াইপও করতে হচ্ছে না, কার্ডটাকে জাস্ট পাঞ্চ করলেন, আপনার টাকা কেটে গেল, আপনি জিনিস নিয়ে দোকান থেকে বেরিয়ে চলে গেলেন। বাহ 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 বাহ। তো এই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এআই, ইলেকট্রনিক্স যুগ। তো যাই হোক, আমি একটু বলি যে 2026, দেখুন ভারতবর্ষের সাপেক্ষে আগে বলি, 2025 আমাদের আর্থিক দিকে ভালো যায়নি। দেখুন, যারা ব্যবসা করে, সেটা তো আপনার ভবিষ্যৎবাণী ছিল। আমি বলেছিলাম যে মঙ্গলের বছরে ধার বাড়ে, ঋণ বাড়ে, দেনা বাড়ে, খরচা বাড়ে। এই বছর লোকে যা রোজগার করেছে পকেটে রাখতে পারেনি, বেশিরভাগ পকেটে রাখতে পারেনি, সঞ্চয় হয়নি, সেভিংস সেইভাবে আসেনি। ঠিক, সেভিংস যা করার চেষ্টা করেছে, সেভিংস ফিক্সড ডিপোজিট ব্রেক করতে হয়েছে অনেক মানুষের, সেভিংস সেইভাবে আসেনি। মঙ্গলের বছর, ধার দেবে, ঋণ দেবে, খরচা বাড়াবে। ভারতবর্ষের যদি রাশিচক্রের বিচার করা যায়, তাহলে ভারতবর্ষের মকর রাশি হিসেবে ভারতবর্ষ বিবেচিত। আর এই মকর দ্বিতীয় ভাব থেকে আপনার জীবনে আর্থিক উন্নতি কতটা, আপনি জীবনে কতটা ভালো অর্থনৈতিক সফলতা পাবেন, ভগবান এমনও আছে, একটা ছোট্ট মানুষকে কোথায় পাঠিয়ে দেয় তার ঠিক নেই। হ্যাঁ, তার জীবনের কোথায় একটা ছোট বিজনেস থেকে কোথায় মোড় ঘুরে, সেই হয়তো নিজেও জানে না। তো দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়। ভারতবর্ষের দ্বিতীয় ভাবের ওপরে কিন্তু রাহু বসে রয়েছে। 2025 থেকে তুলনামূলক বেটার হলেও 2026, কিন্তু রাহু থাকা মানে সেখানে কি হয়, হঠাৎ হঠাৎ বিভিন্ন ধরনের বিপর্যয় বা ক্ষতির শিকার হতে হয় 2026। আচ্ছা, আর্থিক দিক থেকে শেয়ার মার্কেট, এই যে এখন বৃহস্পতি বকরি, মিলিয়ে নিন, এই কয়েকদিনের মধ্যে শেয়ার মার্কেট ক্র্যাশ ধরাম করে পড়বে। 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি বকরি আছে। শেয়ার মার্কেট নিয়ে যারা ব্যবসা করছেন, যারা করছেন, মিলিয়ে নিন, যদি 11ই মার্চের মধ্যে রিস্ক নিয়েছেন, আপনি বহু টাকা ডুববেন। এখন বৃহস্পতি বকরি আছে, বৃহস্পতি বকরি থাকলে শেয়ার মার্কেট ভীষণভাবে ক্র্যাশ করে। ডলারের দাম কোথায় চলে গেছে? 90 টাকা, 90 টাকা, আর কিছুদিন পরে 100 ছুঁই। তো কি হচ্ছে এটা? সাধারণ মানুষের রিলিফ কোথায়? জিএসটি দিতে, ট্যাক্স দিতে,
TDS দিতে, বিভিন্ন ধরনের সরকারের খাতে ট্যাক্স দিতে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ব্যবসায়ীদের অবস্থা খারাপ। তাদের পক্ষে তো কম্পিটিশনে থাকা যাচ্ছে না। হ্যাঁ, তার মধ্যে অনলাইন হয়ে গেছে। তো যাই হোক, ওভারঅল বলি যে আর্থিক দিকটা 2026 কেমন যাবে। মেষ রাশি, দেখুন যা করার, যদি গুড প্ল্যানিং, গুড ডিসিশন নেওয়ার হয়, যদি চাকরিতে চেঞ্জ করার হয় বিফোর 11 মার্চের আগে করে দিন। মার্চের পরে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের টাফ টাইম আসছে, এটা আগে থেকে বলে রাখলাম। বাবা, কর্মক্ষেত্র নিয়েও সমস্যা দেখা দেবে। কর্মক্ষেত্র চাকরি বাকরির জায়গায় নিয়ে আমি বলবো, তো যদি চাকরিতে চেঞ্জ করতে হয়, নতুন বিজনেস স্টার্ট আপ করতে হয় 2026-এ, আর্থিক দিক ভালো করতে হয়, বিফোর 11 মার্চের আগে, বৃহস্পতি যতদিন বক্রি থাকবে তার আগে কিন্তু প্ল্যান করুন। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে 2026-এ কিন্তু ইমপ্রুভমেন্ট আছে, আছে, কিন্তু আফটার 11 মার্চের পরে, অর্থাৎ বৃহস্পতি যখন ডাইরেক্ট হয়ে যাবে, প্রথম দিকটা 2026-এর প্রথম দিকটা কি বলে বৃষ রাশি জাতক বা জাতিকারা একটু ভুগবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তারপরে কিন্তু আপ টু যত 31শে অক্টোবর পর্যন্ত, মার্চ থেকে যে অক্টোবর পর্যন্ত যে টাইমটা, এই সময়, কারণ 31শে অক্টোবর বৃহস্পতিটা সিংহ রাশিতে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশি থেকে চতুর্থ রাশি কেন্দ্রস্থানে বৃহস্পতি যাবে। তো 31শে অক্টোবরের পরে 31শে অক্টোবর পর্যন্ত যে সময়টা রয়েছে, মার্চ থেকে যে 31শে অক্টোবর পর্যন্ত যে সময়টা রয়েছে, বৃষ রাশির ক্ষেত্রে গুড। ফিনান্সিয়াল দিক থেকে বেটারমেন্ট হবে, নিউ কিছু স্টার্ট আপের জন্য ভালো কিছু হতে পারে, কিন্তু প্রথম দিকটা ভোগাবে। আর বছরের শেষ দিকটা বৃষ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে মাথার চুল খারাপ করে দেওয়ার মতো অবস্থা তৈরি করবে। মিথুন রাশি, মিথুন রাশিতে রাশির ওপরে বৃহস্পতি বক্রি আছে, কর্মস্থানে রাহু, দশমে রাহু থাকলে যখনই দেখুন সারা বছর 2026-এ সারা বছর মিথুন রাশির কর্মস্থানে রাহু, দশমে রাহু কিন্তু ট্রানজিটে কিন্তু বসে থাকবে। মিথুন রাশির সবসময় একটা চিন্তা থাকবে এই সময়, রাহু যেহেতু পরিবর্তন কারক গ্রহ, যে এটা চেঞ্জ করলে হয় না, কবে চেঞ্জ হবে, চেঞ্জ করলে হয় না, পরিবর্তন করলে হয় না, চেঞ্জের মানসিকতা। সেটা বিজনেস যারা করবে তারা ভাবে যে নতুন বিজনেস স্টার্ট করলে ভালো হয় না, নতুন কিছু করলে শুরু করলে ভালো হয় না। এই যে মনের মধ্যে সবসময় কর্ম ব্যাপারটাকে নিয়ে 2026 সারা বছরই টেনশন থাকবে। আগামী বছরে মনের মতো যে কর্মোন্নতির যে জায়গাটা, সেটা মিথুন রাশির জাতক বা জাতিকারা খুব একটা পাবে না, পাবেই না, ধরা যাক পাবেই না। আগে থেকে যদি মিথুন রাশির জাতক বা জাতিকারা ঠিকঠাক করে না বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলে, তাহলে তো আরও মুশকিল। তার কারণ বৃষ রাশির ক্ষেত্রে আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে। মিথুনের আগে একটা কথা বলতে গিয়ে ভুলে গেলাম, 2027 সাল থেকে কিন্তু বৃষ রাশির কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে, মাইন্ড দ্যাট। এবং 7.5 শুরু হওয়ার 1 বছর আগে থেকেই তার খেল দেখাতে শুরু করে, ছোটো ছোটো সমস্যা আসতে থাকে 1 বছর আগে থেকে। হ্যাঁ, তো 2027 থেকে যেহেতু বৃষ রাশির শনির 7.5 শুরু হচ্ছে, 2026 সালে বৃষ রাশির জাতক বা জাতিকার অবশ্যই ভালো করে অ্যাস্ট্রোলজির গাইডলাইন নেওয়া উচিত। 7.5 বছর চলে। 7.5 থেকেও ডেঞ্জারাস হচ্ছে শনির ঢাইয়া। শনির ঢাইয়া 2.5 বছর চলে। 7.5 দীর্ঘস্থায়ী ফল, 7.5 বছর, শনি 2.5 বছর। 2.5 বছর যদি শনি জন্মকুষ্ঠিতে খারাপ জায়গায় থাকে, কাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে 2027 সাল থেকে। শনির ঢাইয়া যাদের শুরু হচ্ছে, শনি যাদের জন্মরাশি থেকে অষ্টমে চলে যাবে, এবং শনি যাদের জন্মরাশি থেকে চতুর্থে চলে যাবে। কাদের যাচ্ছে? কন্যা এবং মকরের। ভেরি ভেরি কেয়ারফুল হতে হবে 2026-এ। 2027 থেকে নাহলে আপ টু 2029 বা 2030 পর্যন্ত যে টাইমটা খুব উথাল পাতাল যাবে কন্যা রাশি এবং মকর রাশি। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে বছরের প্রথমটা ভালো নয়। রাশির দ্বাদশে মিথুন রাশির ওপরে বৃহস্পতি বক্রি থাকবে। মার্চের পর থেকে সময় ঘুরতে আরম্ভ করবে, কিন্তু বছরের শেষ ভাগটা কর্কটের জন্য ভালো। যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা এক্সপেক্ট করছে যে ভালো পরিবর্তন হোক, একটু চাকরি বা ব্যবসায় ভালো কিছু করি, ব্যবসায় একটু অগ্রগতি করি, কর্কট রাশির দ্বিতীয় যখন বৃহস্পতি যাবে, দ্বিতীয় কখন বৃহস্পতি যাচ্ছে? 31 অক্টোবর 2026। সারা বছর রাহু কুম্ভ রাশিতে থাকবে। 5ই ডিসেম্বর 2026-এ রাহু চেঞ্জ করছে। রাহু কুম্ভ থেকে চলে যাবে মকরে, আর কেতু সিংহ থেকে চলে যাবে কর্কটে।
মানে পুজোর ঠিক আগের মুহূর্তে, পুজোর পরে, পুজোর আগে হচ্ছে ডিসেম্বর, আমি ডিসেম্বর বলছি, রাহু কেতুর ক্ষেত্রে। ও এটা ডিসেম্বরের রাহু কেতু। ও আর বৃহস্পতিটা অক্টোবরে। বৃহস্পতিবার হ্যাঁ, তো এই জন্য কর্কট রাশির যেহেতু বৃহস্পতির যখনই সিংহ রাশিতে বৃহস্পতি যাবে, দ্বিতীয় ভাব, আপনি জীবনে ভালো আর্থিক উন্নতি করতে পারেন, ভালো চাকরি বাকরি পেতে পারেন, ব্যবসায় উন্নতি করতে পারেন যদি আপনার দ্বিতীয় ভাবকে ভালো করে প্রতিকার করেন, ভালো করে উপাচার করেন এবং বৃহস্পতিকে ঠিক করেন। বৃহস্পতি দেয় ফিনান্সিয়াল স্ট্রেংথ, মঙ্গল দেয় খরচা, রাহু দেয় বাজে খরচা। অনেকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, অনেকে 50 লাখ টাকা বছরে রোজগার, মাসে রোজগার করে, কিন্তু তারা পকেটে টাকা রাখতে পারে না। রাহু খারাপ থাকলে আপনি যাই রোজগার করুন, যতক্ষণ আপনি রাহুকে কন্ট্রোল করছেন, রাহুকে চেক করছেন, আপনার টাকা দেখবেন আপনি রোজগার করছেন একদিকে, আর আপনার মায়ের অসুস্থতা, আপনার বউয়ের অসুস্থতা, হঠাৎ করে বউয়ের এমন শরীর খারাপ হলো, অপারেশন করাতে হলো, হঠাৎ করে ছেলের কোনো বিপত্তি হলো, আপনার খরচা বেরিয়ে গেল, হঠাৎ করে আপনি গাড়ি চড়ছিলেন, গাড়িটা এমন অ্যাক্সিডেন্ট হলো, গাড়িতে আপনার 5 লাখ টাকা খরচা গেলো, যত ইন্স্যুরেন্স থাক। তো এই যে খরচাগুলো, আনএক্সপেক্টেড খরচা যেগুলো, সেগুলো রাহুর জন্য হয়। যাদের এরকম আনএক্সপেক্টেড খরচা, মনে করুন রোজগার তো করছেন কিন্তু একটার পর একটা তারা জানেন রাহু আপনার ডিস্টার্ব করছে। রাহুকে ঠিক করুন, রাহুর উপাচার করুন, যেদিন আপনার খরচ কন্ট্রোল হয় আমাকে বলবেন। আর ঋণ কোন গ্রহ দেয়? মঙ্গল। মঙ্গল যদি খারাপ থাকে আপনার গলা পর্যন্ত ঋণে ডুবে থাকবেন। যতক্ষণ আপনি মঙ্গলকে ঠিক করবেন, ওই ঋণের নাকপাশ থেকে আপনি বেরোতে পারবেন না। আজকে এখান থেকে ম্যানেজ করে ওটা করছেন, আজকে মাছের তেলে মাছ ভাজছেন, কিন্তু মঙ্গল যদি খারাপ থাকে একটা সময় পরে কিন্তু সমস্যা দেবে। মঙ্গল ঋণ মুক্তি করতে গেলে লোন বা লাইবিলিটিস, প্রত্যেক মানুষেরই কম বেশি লোন বা লাইবিলিটিস থাকে, কিন্তু ম্যাক্সিমাম লোন, যে 1 লাখ টাকা রোজগার করছেন তো 1 লাখ আপনার 90,000 টাকা আপনার চলে যাচ্ছে ইন্টারেস্ট এবং লোন মেটাতে মাসে 10-15 হাজার টাকা আপনি সংসার চালাচ্ছেন। এরকম পরিস্থিতি অনেক মানুষের আছে। এটা একটা অ্যাভারেজ উপাদান বলে। মঙ্গলকে ঠিক না করলে আপনি এই লোন রিকভারি করতে পারবেন না, সারা জীবন ইন্টারেস্টের বোঝা আপনার চলতে থাকবে। রবি দেয় ফাটকা ইনকাম। 2026 তুলনামূলকভাবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে স্টেবল বছর আফটার 11 মার্চের পরে, তার আগে নয়। বাবা, তাহলে তো ততদিনের বাজেটটাও হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি তো, যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন ভেরি কেয়ারফুল। যখন বৃহস্পতি রেট্রোগেট হয় ফিনান্সিয়াল সেক্টরে কোনো, এখন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে কোনো লাভ পাবেন না। হ্যাঁ, 100 টাকা দেখবেন লাভ হচ্ছে, 2,000 টাকা লাভ হচ্ছে, তো পরের দিনে তার পরের দিন দেখবেন 3,000 টাকার আপনার লোকসান, লস করছেন। লস হবে, লাভ হবে না বিফোর 11 মার্চ। যদি শেয়ার মার্কেটে ভালো ইনভেস্টমেন্ট করতে হয়, মিউচুয়াল ফান্ডে ভালো ইনভেস্টমেন্ট করতে হয়, শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, এগুলো তো আমাদের ফিক্সড ডিপোজিট, এগুলো তো আমাদের সাধারণ মানুষের ভবিষ্যতের পরিকল্পনার মধ্যেই পড়ে। নিশ্চয়ই প্রত্যেকেরই ইন্স্যুরেন্স থাকা উচিত, ছোটোখাটো যাই হোক, একটা প্রত্যেকের ছোটোখাটো ইন্স্যুরেন্স থাকা উচিত। ছোটোখাটো এসআইপি, সেই যদি আপনার 10,000 টাকাও মাসে, যদি আপনি যদি 20,000 টাকাও রোজগার করেন, তার 10% অন্তত এসআইপি, অর্থাৎ 2,000 টাকা প্রত্যেক মাসে জমানো, এটা বাধ্যতামূলক। নাহলে আপনার পরিবার আপনি সুরক্ষিত থাকবেন না। 10% প্রত্যেক মাসে মাসে এসআইপি, প্লাস তার সঙ্গে যদি ফিক্সড ডিপোজিট আর কিছু কি বলে ইন্স্যুরেন্স, ফিক্সড, আর বলেছিলাম রূপোয় যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে এগুলো হচ্ছে আপনাদের ভবিষ্যৎকে আপনাকে সুরক্ষিত করতে পারে, বাঁচাতে পারে। যেটা বললাম যে মিথুন রাশির ক্ষেত্রে 31 অক্টোবরের পরে ভালো। কর্কট রাশির জাতক বা জাতিকাদের সারা বছর দ্বিতীয় স্থানে কেতু বসে থাকবে। দেখুন, দশম স্থান এবং দ্বিতীয় স্থান, এখানে যখন কেতু বসে থাকে ফিনান্সিয়াল জায়গায় কোনো নড়চড় করতে দেয় না, এটা ব্লক পরিস্থিতি তৈরি করে। ব্লক বোঝেন তো? ব্লক মানে হচ্ছে একটা জায়গায় আবদ্ধ হয়ে যাওয়া, আটকে যাওয়া। সেই আপনি ওই চলছে, তার বাইরে আপনি বেরোতে পারছেন না, কিছু করতে পারছেন না সারা বছর। 5 ডিসেম্বরের পরে তারপরে কর্কট রাশি দেখা যাবে কিছুটা ভালো হবে, নালে যদি কর্কট রাশিটা ঠিক না করে ভুগবে। সিংহ রাশি, সিংহের ক্ষেত্রে 2026 কিন্তু ভালো। মার্চ মাসের মধ্যে নতুন যোগাযোগ তৈরি হতে পারে, নিউ কিছু স্টার্ট আপ হতে পারে। অক্টোবরের পরে তো আরও ভালো যাবে। হ্যাঁ, সরি, মার্চ থেকে অক্টোবরও ভালো যাবে। অক্টোবরের পরে একটু সমস্যা রয়েছে,
কিন্তু তুলনামূলকভাবে 2026 সিংহ রাশির ক্ষেত্রে ফিনান্সিয়ালি বুস্টেড বা বুম করবে। Okay. 2025-এর থেকে 2026 বেটার। কন্যা রাশির ক্ষেত্রে রাশির একাদশে কেতু থাকবে, রাশির দ্বাদশে কেতু থাকবে। দ্বাদশে কেতু খরচা বাড়াবে, আয়ও করাবে। দ্বাদশে কেতু থাকলে কি হয়, আয়ও হয়, তার সঙ্গে সঙ্গে খরচাও হবে, ব্যয় হবে। খরচের ভাব যদি কমাতে পারেন, কেতুর যদি প্রতিকার করতে পারেন বা উপাচার করতে পারেন, তবে কন্যা রাশির জাতক বা জাতিকারা ফিনান্সিয়াল দিক থেকে 2026 ভালো পাবেন। তুলা রাশির কর্মের ব্যাপারে শুভ। যারা চাকরি বা পরীক্ষা দিচ্ছেন 2026-এ তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে সরকারি চাকরির পরীক্ষাগুলোতে পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে। মার্চ থেকে অক্টোবরের মধ্যে যদি চেঞ্জ করতে চান, আপনি কর্মে কোনো চেঞ্জ করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে আমি এটাকে নিয়ে আবার বলবো, এগুলো ছোটোখাটো বলছি, আমি আবার বলবো পরে, আমি একটু ছোট্ট করে বলে দিই। বৃশ্চিকের ক্ষেত্রে এবছর কিন্তু আয়ের জায়গা রয়েছে, উন্নতির জায়গা রয়েছে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, ব্যাড ইনভেস্টমেন্ট এবছর করবেন না, না জেনে শুনে, না প্ল্যানিং করে, কোনো কিছুতে ব্যাড ইনভেস্টমেন্ট করা উচিত নয়। ধনুরাশির জাতক বা জাতিকাদের সাডেন গেইন এবছর হঠাৎ আচমকা কিছু আসতে পারে। মার্চ থেকে অক্টোবর ভেরি গুড টাইম ধনুরাশির জাতক বা জাতিকাদের। জব চেঞ্জ বা ফিনান্সিয়াল সেক্টরে ভালো কিছু হতে পারে। মকর রাশির ক্ষেত্রে 2026 তবুও কিছুটা বেটার, কিন্তু 2027 থেকে ঢাইয়া আগেই বলে দিয়েছি শুরু হচ্ছে। তো মকর রাশির জাতক বা জাতিকাদের কি বলে, মার্চ থেকে অক্টোবর যে সময়টা আমি বলছি সেটা ফেভারেবল টাইম। অক্টোবরের পরে ভুগবে, বছরের শুরুতে ভুগবে। কুম্ভ রাশির ক্ষেত্রে এখন ভালো সময় একেবারেই নয় ফিনান্সিয়াল জায়গা থেকে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এখন প্রচুর ক্ষয়ক্ষতি, আর্থিক ক্ষতি, আর্থিক লস, ব্যবসায় অগ্রগতি হতে চাইবে না। 2026 সালটা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটু টাফ। মীনের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি। যদি ঠিক করে মীন রাশির ওপরে শনি বসে আছে, যদি ঠিক করে শনির প্রতিবিধান না করা যায়, মীন রাশির জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে কিন্তু খুব জর্জরিত হবে 2026। সেই দিকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি একটু বলে দিই কবে কোথায়, তার কারণ আমাদের হাতে সময় নেই। সেটা হচ্ছে, খুব ভালো করে শুনে নিন যে শিলিগুড়িতে তিনি যাচ্ছেন 11 তারিখ। 11 তারিখ ঘুরে এসছেন, সরি আমি রিপিট করছি, উনি তো ঘুরে এলেন পরশুদিন। আচ্ছা, কালকে মালদা, গৌহাটির হচ্ছে গিয়ে 21 তারিখ গৌহাটি। আচ্ছা, মালদাটা কালকে হবে না, মালদাটা যেটা হবে সেটা হচ্ছে এই ডিসেম্বরের শেষে মালদাটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, কালকে মালদাটা হচ্ছে না, কালকে আমি মালদা যেতে পারবো না, ডিসেম্বরের শেষে, কেন কালকে আমার অনুষ্ঠান আছে ডিসেম্বরের। ঠিক আছে, তা মালদাটা কালকে হচ্ছে না, ডিসেম্বরের শেষে তিনি যাচ্ছেন, আমরা এখান থেকে জানিয়ে দেবো। কোচবিহারে তিনি যাচ্ছেন 18 তারিখে, ওটা তো কনফার্ম। আর গৌহাটিতে 21 তারিখ। এছাড়া তো বাকি রয়েছে মেদিনীপুর, বহরমপুর, বর্ধমান, শিলিগুড়িতে ফের তিনি যাবেন, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, সব যে কোনো দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদা। যে কোনো চেম্বারে মেন হেল্পলাইন নাম্বার 8584038635, আর অনলাইনে যারা দেখাতে চাইছেন 8584038636। আর এখন যারা দেখাবেন তারা এই যে কামধেনু, এটা মেটালের, এই কামধেনু, কীর্তিমুখ আর এই কামধেনু আর 2000 এই ডায়েরিটা উপহার হিসেবে পাবেন। 3টে জিনিস অনলাইনে দেখান আর অফলাইনে। আর জানিয়ে দিই, 17 ফেব্রুয়ারি মোক্ষম অমাবস্যা, মঙ্গলবার, শিবরাত্রির পরের দিন অমাবস্যা, মঙ্গলবার সূর্যগ্রহণ রয়েছে। ও বাবা, এত বড় অমাবস্যা এবছরে নেই। এই অমাবস্যায় গ্রহদোষের পুজো প্রতিকারগুলো কি মাঘ মাসে পড়ছে? হ্যাঁ, ফেব্রুয়ারিতে, যেটা আমাদের শিবরাত্রি। হ্যাঁ, সেই শিবরাত্রির পরে অমাবস্যাটা, এটা বিরাট অমাবস্যা। এবার এই মঙ্গলবারের অমাবস্যাটা, শিবরাত্রির পরে ওই যে সূর্যগ্রহণ রয়েছে, মঙ্গলবারের অমাবস্যা। মানে এই অমাবস্যায় না, আমার যত ক্লায়েন্টের পুজো এই দিনকে হবে 17 ফেব্রুয়ারি আমার বাড়িতে। এই অমাবস্যাটা এত পাওয়ারফুল অমাবস্যা যে এই সমস্ত যোগগুলো তো পাওয়া যায় না। এই সমস্ত যোগগুলোতে পুজো প্রতিকার হলে 100% সেগুলো কাজ করে। তো যারা আমাকে দেখিয়েছেন বা দেখাবেন, 17 তারিখে অবশ্যই আমার বাড়িতে আসবেন পুজো দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আগামীকাল ঠিক দুপুর 12টায় চলে আসবো। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ গোপালদা, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা
12টা 5 মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।